গ্রামের নিমাইদার চায়ের দোকানে প্রতিদিনই সন্ধ্যাবেলায় আড্ডা বসে, কিন্তু আজকে শুধু আড্ডায় যোগ দিয়েছে মদন আর বলয়। প্রতিদিন ওদের সাথে শৈলেনও থাকে, কিন্তু আজ কেন জানি না শৈলেন এখনো এসে উপস্থিত হয়নি। মদন, বলয় আর শৈলেন তিনজনেই একে অপরের বাল্যবন্ধু। ওরা এক স্কুলে পড়েছে, এক কলেজে পড়েছে। এখন তিনজনে মাছের ব্যবসা করে। ওদের মাছের আড়ত আছে। প্রতিদিন হাট শেষ করে এখানে এসে চায়ের দোকানে ওদের আড্ডা বসে। মদন বলল, কি ব্যাপার বলতো, শৈলেন এখনো আসছে না কেন? বলা একটু চায়ে চুমুক দিয়ে বলল, আরে সে তো অনেকক্ষণ বেরিয়েছে, আমাকে তো বলল যে তোরা এগো, আমি আসছি। আবার দেখ, মাঝ রাস্তায় সাইকেলটা খারাপ হয়ে গেছে হয়তো। ও যা কিপটে, ওকে বলে বলে একটা নতুন সাইকেল কেনাতে পারলাম না। তা যা বলেছিস। এইভাবে বেশ কিছুক্ষণ আড্ডা চলল তাদের। এদিকে হালকা হালকা হাওয়া বইতে শুরু করেছে। মনে হয় বৃষ্টি আসবে। আকাশে একটাও তারা নেই। আকাশের দিকে তাকিয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। নে মদন, ওঠ, আর বসে থেকে লাভ নেই। ও শৈলেন আজ আসবে না। যাওয়ার পথে একবার ওর বাড়ি হয়ে যাব। কি হলো কে জানে। ঘড়িতে বাজে তখন রাত 8টা। গ্রামগঞ্জে রাত 8টা মানে প্রায় নিশুতি রাত। দুজনে উঠতেই যাবে, ঠিক তখনই লক্ষ্য করলো দূরের থেকে ছাতা মাথায় দিয়ে কি একটা আসছে। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আরে ওই তো শৈলেন আসছে। শৈলেন এত দেরি করে আসছে কেন? কিরে শৈলেন, তুই এত দেরি করলি কেন? দেরি কি আর আমি সাধে করেছি রে? এই বলে শৈলেন একটু কাঁদো কাঁদো গলায় বলল, জ্যাঠা নেই রে, জ্যাঠা আমাদের ছেড়ে চলে গেছে। কি বলছিস কি? কখন হলো? কিভাবে? দুপুরবেলায় খাওয়ার পরে বুকে ব্যথা উঠেছিল। অনেকক্ষণ ধরে ব্যথা সহ্য করেছিল। ডাক্তারবাবুকে ডাকতে ডাকতে অনেক দেরি হয়ে গেল। ততক্ষণে জ্যাঠা আমাদের ছেড়ে চলে গেছে রে। কথাটা শুনে বলাই আর মদন খুবই কষ্ট পেল, কারণ শৈলেনের জ্যাঠা তাদের প্রায় বন্ধুর মতন ছিল। জ্যাঠামশাইয়ের সাথে তাদের এই চায়ের দোকানে মাঝে মধ্যে আড্ডা বসতো। জ্যাঠামশাইয়ের সাথে দাবা খেলাও চলতো তাদের। কিছুদিন হলো মানুষটার বয়সের ভারে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে আর বাইরে বেরোতে পারতো না। কিন্তু তাই বলে মানুষটা এর মধ্যে চলে গেল। শৈলেনের সাথে বলাই আর মদনও এসে উপস্থিত হলো তাদের বাড়িতে। বাড়িতে যে একেবারে খুব বেশি লোকজনের ভিড় আছে তা নয়, কারণ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জনা কয়েক লোক বাইরে দাঁড়িয়ে আছে। জ্যাঠামশায়ের শরীরটা বারান্দায় শোয়ানো আছে। শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে অনেকেই। শৈলেনের সাথে মদন ও বলায় দুজনেই শ্মশানে যাবে ঠিক করলো। শৈলেনের জ্যাঠতুতো দাদার খুব একটা বেশি ভ্রুক্ষেপ নেই। সে মোটামুটি তাড়াতাড়ি কাজ শেষ করতে পারলে বেঁচে যায়। এই নাও ভাই, তাড়াতাড়ি একটু হাত লাগাও, আমার আবার তাড়া আছে। আমাকে কালকে সকালের ট্রেনেই আবার বেরোতে হবে। এই কথা শুনে পাড়ার মন্দিরের ঠাকুর মশাই মুখুজ্জে বামুন খুব রেগে গেল। বলি, আজ অমাবস্যা, তারপরে এরকম বৃষ্টি বাদলার রাত। এই মৃতদেহ আজ রাতে সৎকার না করে কাল সকালে করলেই তো ভালো হতো। আরে না না ঠাকুরমশাই, আপনি আর বাধা দেবেন না। আমার কালকে ট্রেনেই যেতে হবে। বাকি কাজ আমি পরে ওখানে গিয়ে করে নেব। মোটামুটি অনিচ্ছা থাকা সত্ত্বেও সবাই মিলে সেই মরা নিয়ে রওনা দিল শ্মশানের উদ্দেশ্যে। মরার খাটিয়ায় সামনের দিকে কাঁধ দিয়েছে বলাই আর মদন। শৈলেন সামনে লণ্ঠন নিয়ে এগিয়ে চলেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে চলেছে। খুব জোরে বৃষ্টি আসলে যে কি বিপদ হবে সেটাই তারা ভেবে উঠতে পারছে না। শ্মশানটা গ্রামের থেকে বেশ খানিকটা দূরে। মোটামুটি একটা গ্রাম পেরিয়ে যেতে হয়। সবাই মিলে আস্তে আস্তে হেঁটে চলেছে মরা নিয়ে। একে অমাবস্যার রাত, তার সাথে আকাশে ঘনিয়ে আছে কালো মেঘ। চারিদিকের রাস্তা মোটেই স্পষ্ট নয়। ঘুটঘুটি অন্ধকারের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলেছে। তাদের কাছে মাত্র দুটো লণ্ঠন। সামনে শৈলেন একটা লণ্ঠন নিয়ে এগিয়ে চলেছে, আর পেছনে শৈলেনের জ্যাঠতুতো দাদা একটা লণ্ঠন নিয়ে এগিয়ে আসছে। মদনের বরাবরই কোনো ভয়ভীত বলে শরীরে ব্যাপার নেই, কিন্তু বলাই একটু ভীতু।
বলাই একবার মদনের দিকে তাকিয়ে বলল, জানিস মদন, এই রকম অমাবস্যার রাতে মরা নিয়ে শ্মশানে পোড়াতে যাওয়াটা সত্যিই খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার। কেন রে, মরা কি জ্যান্ত হয়ে যাবে? তোর ভাই সব কিছুতেই আর কি, যা শুনেছি তাই বলছি। ঠিক আছে, এখন চুপ কর, আর এই সমস্ত কথা বলতে হবে না। এসো এলেন, আর কত দূর যেতে হবে রে? মনে হয় আর 10 মিনিট গেলেই হয়ে যাবে। এই তো চাপাডাঙ্গার মোড় চলে এসছে। এখান থেকে ডান দিকে গেলেই আর 10 মিনিট মতো লাগবে। চল চল, তাড়াতাড়ি পা চালা। মরার ঠিক পায়ের দিকের খাটিয়াটায় কাঁধ দিয়ে রেখেছিল ন্যাপলা। ন্যাপলা হঠাৎ বলে উঠল, ওরে বাবা, এ যেন নড়ে উঠলো মনে হলো। কি বলছিস? কি নড়ে উঠবে? আমরা তো কেউ কিছু বুঝে উঠতে পারলাম না। আরে না রে, খাটিয়াটা মনে হলো যেন নড়ে উঠলো। সবাই মিলে ন্যাপলাকে বেশ একটু ধমক দিয়ে থামিয়ে দিল। ন্যাপলা ভয়ে আর কিছু বলতে পারলো না। আবার শুরু হলো তাদের পথ চলা। কিন্তু এবারই তো বাকি ছিল আসল বিপত্তি। মোটামুটি তারা শ্মশানের কাছাকাছি এসে গেছে। হঠাৎ সামনে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। বোধহয় সামনে নারকেল গাছটার ওপরেই বাজটা পড়েছে। সবাই এবার তাড়াতাড়ি পা চালাতে শুরু করলো। বোধহয় প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে। শৈলেন বলল, চল চল, একটু তাড়াতাড়ি পা চালা। ওই সামনেই, শ্মশানের সামনে যে ঘর মতন যে ছাউনিটা আছে, ওখানে নিয়ে গিয়ে মরাটাকে রাখবো। শ্মশানে পৌঁছানোর পর সবাই কাঠকুটো জোগাড় করছে। কিন্তু কাঠকুটো জোগাড় করে যখন মৃতদেহকে কাঠের ওপর শোয়ানো হলো, তখনই আসল বিপত্তি। মুষলধারে বৃষ্টি শুরু হলো। আকাশ ফেটে বাজ পড়তে লাগলো, আর চারিদিক ধোঁয়াশা হয়ে গেল। শুধু বৃষ্টি নয়, তার সাথে এলো পাতাড়ি হাওয়া। মরার দিকে আর কেউ লক্ষ্য করেনি। সবাই দৌড়ে গিয়ে সেই ছাউনির নিচে আশ্রয় নিল। বলাই বলল, কি বিপত্তি! এই বৃষ্টির মধ্যে এবার মরা কিভাবে দাও হবে? মদন কি যেন একটা লক্ষ্য করছিল। বলাই মদনের গায়ে একটু ধাক্কা দিয়ে বলল, কিরে, কি দেখছিস তুই? মদন একটু আস্তে আস্তে ফিস ফিস করে বলল, ওই দেখ, দেখতে পাচ্ছিস? এতক্ষণে শুধু মদন নয়, সবাই জিনিসটা লক্ষ্য করেছে। মরা যেন আস্তে আস্তে উঠে বসছে। এবার তার শরীরটা যেন শূন্যে ভাসছে। মুহূর্তের মধ্যে মরায় ঢাকা দেওয়া যে কাপড়টা ছিল, সেটা শূন্যে উড়ে নিচে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে একটা আলোক শিখা বেরিয়ে কোথায় যেন চলে গেল। একই দৃশ্য তারা দেখছে, একে অপরের দিকে চেয়ে আছে। কেউ কোনো কথা বলতে পারছে না। তারা যেন প্রত্যেকে বাকরুদ্ধ। তারা সচক্ষে কি দেখল সেটা নিজেই বিশ্বাস করে উঠতে পারছে না। এই জন্যই বোধহয় ঠাকুরমশাই তাদের বারণ করেছিলেন, আজ অমাবস্যা, অমাবস্যার রাতে মরা পোড়াতে আসতে ঠাকুরমশাই তাদের বারণ করেছিল। কিন্তু তারা তার কথা শোনেনি। এবার বিপত্তিটা ঘটেই গেল। বৃষ্টির বেগ তখন কিছুটা কমেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে চলেছে। বলাই মদনকে বলল, মদন কি একটু দেখে আয় না কি অবস্থা। কিন্তু কারোরই এগিয়ে যাওয়ার সাহস নেই। অবশেষে শৈলেন এগিয়ে গেল। এগিয়ে গিয়ে সে যা দেখল, তাতে তার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মরা তো সেখানে নেই, সেখানে শুধু পড়ে আছে মরা চাপা দেওয়া সেই কাপড়টা। শৈলেন ফিরে এসে সবাইকে বলল, এক্ষুনি এখান থেকে চলো, এখানে থাকাটা নিরাপদ নয়। সবাই যে যার বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে কেউ আর সেই ঘটনা বাড়িতে বলার সাহস পেল না। অবশ্য বললেও তো কেউ বিশ্বাস করবে না সেই ঘটনা, তারা স্বচক্ষে যা দেখেছে। এরপরে বেশ কয়েকদিন কেটে গেল। সবাই প্রায় এই ঘটনা ভুলতে বসেছে। সেদিন রাতে বলয় আর মদন বেশ রাত করে চায়ের দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। এখন আর শৈলেন তাদের সাথে যোগ দেয় না, কারণ শৈলেন তার জ্যাঠার মৃত্যুর পরে বাড়ি থেকে সন্ধ্যাবেলায় বেরোনো বন্ধ করে দিয়েছে। সেদিন সে যা দৃশ্য দেখেছে, তারপরে নাকি সে আর বাড়ির বাইরে বেরোতে ভয় পায়।
এই কথা আলোচনা করতে করতেই বলাই আর মদন ফিরছিল। ফিরতে ফিরতে গোপুদের কলা বাগানের কাছে এসে তারা থমকে দাঁড়িয়ে পড়ল। আর এটা কি? এটা তো শৈলেনের জ্যাঠতুতো দাদা। ও কার সাথে কথা বলছে? সামনে তো কেউ নেই। বলাই মদনকে বলল, কি রে, ও কি পাগল হয়ে গেছে? আর ও তো শহরে যাওয়ার কথা ছিল, ও এখনো এখানে আছে। হ্যাঁ, ঠিকই বলছিস, কিন্তু এত রাতে ও এখানে কি করছে? আর কার সাথে কথা বলছে? ব্যাপারটা দেখবার জন্য বলাই আর মদন দুজনে এগিয়ে গেল। কিন্তু এগিয়ে গিয়ে তারা যা দেখলো তা অবর্ণনীয়, তা বর্ণনা করা যায় না। একটা হিংস্র প্রাণী শৈলেনের দাদার শরীরটাকে নিমেষের মধ্যে ওপরে তুলে এক ঝটকায় নিচে ফেলে দিল, আর তারপরেই তার পা ধরে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। জঙ্গলের মধ্যে থেকে মুহূর্তের মধ্যে তীব্র আর্তনাদ ভেসে আসলো, যেন কেউ ছিঁড়ে তাকে খেয়ে ফেলছে। বলাই কলাবাগানের দিকে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু মদন তাকে আটকে বলল, চল এখান থেকে পালাই, না হলে আমরাও কিন্তু প্রাণে বাঁচবো না। পরদিন সকালে গ্রামের লোক কলাবাগান থেকে শৈলেনের দাদার ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার করলো। তার শরীরটা যেন কে দুমড়ে মুচড়ে চুষে খেয়ে নিয়েছে, এক ফোঁটা রক্ত নেই। ঠাকুর মশাই বললেন, আমি তোমাদের আগেই বারণ করেছিলাম, তোমরা যেও না, ওই মরা পোড়াতে যেও না। কিছু তো নিশ্চয়ই সেদিন রাতে ঘটেছিল, যার জন্য এই অবস্থা। বলাই, মদন আর শৈলেন তিনজনেই সেই রাতের ঘটনা ঠাকুর মশাইকে বলল। এ কি করেছো তোমরা? তোমরা জানো না তোমরা কত বড় ভুল করেছো? তোমরা ওই মরাকে ফেলে চলে এসছো। তারপর ঠাকুর মশাই তাদের যা ঘটনা শোনালেন তা শুনে তাদের পায়ের তলার মাটি সরে গেল। এই গ্রামে নাকি বহুদিন আগে এক পিশাচের আবির্ভাব হয়েছিল। সেই পিশাচ মানুষের রক্ত চুষে খেয়ে নিত। বেনারস থেকে এক সাধু বাবা ডেকে সেই পিশাচকে জব্দ করা হয়েছিল। সেই পিশাচকে একটা ঘটিতে বন্ধ করে ওই শ্মশানের মাটিতে তাকে কবর দেওয়া হয়েছিল। আর এইটাই সত্য ছিল, কখনো কেউ যেন সেই ঘটিটাকে বার না করে। ঠাকুর মশাইয়ের কথা মতন সবাই মিলে ছুটে সেই শ্মশানে গেল। সেই শ্মশানে গিয়ে তারা এদিক ওদিক খুঁজতে লাগলো। হ্যাঁ, ঠাকুর মশাই যা সন্দেহ করেছিলেন সেটাই ঠিক। পিশাচ মুক্তি পেয়ে গেছে, আর রক্ষা নেই। এই পিশাচ রক্তের গন্ধ পেয়ে গেছে, রক্তের স্বাদ সে পেয়ে গেছে, সে আর কাউকে ছাড়বে না। এরপরের থেকে গ্রামে সন্ধ্যাবেলায় কেউ বেরোনোর সাহস পেত না। সন্ধ্যাবেলায় বেরোনো প্রায় বন্ধই হয়ে গেল। ঠাকুর মশাই বলেছিলেন, আমি বেনারস যাচ্ছি, বেনারস থেকে আমি সেই সাধু বাবাকে ডেকে নিয়ে আসব। যতদিন না আমি ফিরছি ততদিন কিন্তু সন্ধ্যাবেলায় তোমরা কেউ গ্রামের বাইরে বেরোবে না, বেরোলে কিন্তু মরণ লেখা আছে কপালে। এইদিকে গ্রামে একের পর এক সেই পিশাচ হত্যালীলা চালিয়ে যাচ্ছে। মানুষ তো দূরের কথা, সে গবাদি পশুকেও ছাড়ছে না। যাকেই সে ধরছে তার রক্ত চুষে শরীর পুরো রক্ত শূন্য করে দিচ্ছে। অবশেষে ঠাকুরমশাই বেনারস থেকে সেই সাধু বাবাকে অনেক খোঁজ করে নিয়ে আসলেন। সাধু বাবা এসে মদন, বলাই আর শৈলেনকে কি ঘটেছে তাই জিজ্ঞাসা করলেন। সব শোনার পর সাধু বাবা একটা কথায় বললেন, তোমাদের উচিত হয়নি, তোমাদের একদমই উচিত হয়নি ওই অমাবস্যার রাতে ওই শ্মশানে মরা নিয়ে যাওয়া। তোমরা জানো না এটা কত বড় সাংঘাতিক প্রেতাত্মা। এটা কোনো দুষ্ট আত্মা নয়, একটা শুভ আত্মা, যার ওপর অত্যাচার করে তাকে দুষ্ট প্রেতাত্মা বানিয়ে দেওয়া হয়েছে। তাই ও রক্তচোষা পিশাচে পরিণত হয়েছে। বলাই সাধু বাবাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, এই পিশাচ কে? কিভাবে এর আবির্ভাব হলো? আজ থেকে প্রায় 35 বছর আগেকার কথা। এই গ্রামে এক অত্যাচারী জমিদার ছিল। তোমরা নিশ্চয়ই জানো
গ্রামের শেষ প্রান্তে যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িতেই সেই জমিদারের বসবাস ছিল। এখন সে বাড়ি পরিত্যক্ত। যে কলা বাগানে তোমরা প্রথম সেই পিশাচকে দেখেছিলে, ওই কলা বাগান এক চাষির ছিল। চাষি চাষ করবার জন্য অল্প কিছু ঋণ নিয়ে সেই জমিটাকে বন্ধক রেখেছিল জমিদারের কাছে, কিন্তু জমিদার কূটকৌশলের সাহায্যে তাকে টিপছাপ দিয়ে নিয়ে সেই জমিটা তার কাছ থেকে হাতিয়ে নেয়। সে জমি দিতে রাজি না হওয়ায় লেঠেল দিয়ে তাকে মেরে সেই কলা বাগানেই ফেলে রেখে যায়। চাষি নিচু জাতের ছিল, তাই তার সৎকারও করা হয়নি। তার মৃতদেহটা ওখানে পচে গলে তার আত্মা শান্তি পায়নি। সে পিশাচে পরিণত হয়। সেই পিশাচ সবার রক্ত চুষে খায়। এই গ্রামে আজ থেকে বহুদিন আগে প্রচুর হত্যালীলা চলেছে। তখন তোমরা অবশ্য জন্মাওনি, আমি দেখেছি। তারপর আমি এই আত্মাকে একটা ঘটিতে বন্দি করে শ্মশানের কাছে একটা জায়গায় পুঁতে দিয়ে যাই। এই কথা বলে সাধু বাবা যজ্ঞে বসলেন। চারিদিকে মরার খুলি বসিয়ে মাঝখানে আগুন জ্বালিয়ে সাধু বাবা যজ্ঞ করছেন। হঠাৎ করে চারিদিকে দমকা হাওয়া বইতে শুরু করলো, কিন্তু সেই হাওয়ার তীব্রতায় আগুন কিন্তু এক ফোঁটা নড়ল না। এবার চারিদিক থেকে ভেসে আসতে লাগলো একটা বীভৎস শব্দ। এ শব্দ কোনো মানুষের নয়, কোনো প্রাণীর নয়, ভিন জগতে বসবাসকারী কোনো দানবের শব্দ। শব্দটা আস্তে আস্তে তীব্র হতে থাকলো। শব্দটা এবার খুব কাছাকাছি শোনা যাচ্ছে। এবার সবাই যা দেখলো তাতে তাদের শীত দাঁড়াবে, শীতল রক্তস্রোত নেমে গেল। সেই পিশাচ শূন্যে ভাসতে ভাসতে সাধু বাবার সামনে এসে উপস্থিত হলো। কি বীভৎস তার চেহারা! তার সারা শরীর যেন পচা মাংস দিয়ে ঢাকা, আর মুখটা যেন মানুষের মুখের মতন নয়। মুখটা ঠিক কিরকম তাও যেন বর্ণনা করা মুশকিল। আফ্রিকায় একটা ফুল ফোটে, সেই ফুলটা মানুষ খেগো বা জন্তু জানোয়ার খেগো, এর মুখটা ঠিক সেরকম, সেই ফুলের মতন চারিদিক দিয়ে জিভ বেরিয়ে আছে। সেই পিশাচ গোংড়াতে লাগলো। সাধু বাবা তাকে বললেন, তুই চলে যা, তুই চলে যা, আর কোনোদিন আসবি না। তোকে আমি একেবারে শেষ করে দেব। আমি তোকে আগের বার ছেড়েই ভুল করেছিলাম। তোর ওপর অন্যায় হয়েছে ঠিক আছে, কিন্তু তুই এই নিরীহ মানুষগুলোকে কেন মারছিস? যা, চলে যা। সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে সেই পিশাচের হাসি শুনতে পাওয়া গেল। আমি রক্ত চাই, আরো রক্ত চাই, রক্ত ছাড়া আর কিছু চাই না। এবার সাধু বাবা দেখলেন বিপদ, তাই তিনি তার বজ্রাস্ত্র প্রয়োগ করলেন। সাধু বাবার হাতের থেকে একটা আগুনের গোলক আকৃতি কিছু বস্তু সেই পিশাচের দিকে এগিয়ে গেল। পিশাচটা কিন্তু বুঝতে পারল যে সাধু বাবা তার উপর মারণাস্ত্র প্রয়োগ করতে যাচ্ছে। সে সরার চেষ্টা করলো, কিন্তু সরতে পারল না। সেই আগুনের বলাইটা পিশাচের শরীরে লাগার সাথে সাথে সে ছটফট করতে লাগলো। তার চারিদিকে যেন বিদ্যুতের ঝলকানি শুরু হলো। সেই পিশাচ তীব্র আর্তনাদ করতে করতে সেখানেই অদৃশ্য হয়ে গেল। অবশেষে দেখা গেল সেখানে কিছু ভস্য পড়ে আছে। মরা পোড়ানোর পর যেমন চিতাভস্য পড়ে থাকে, ঠিক সেই রকম চিতাভস্য সেখানে পড়ে আছে। সাধু বাবা এবার সেই চিতাভস্য তুলে নিয়ে গিয়ে গ্রামের শেষ প্রান্তের নদীতে বিসর্জন দিয়ে দিলেন। এরপরের থেকে গ্রামে আর কোনো সমস্যা দেখা দেয়নি। তবে কে বলতে পারে এই পিশাচ পুরোপুরি মুক্তি পেয়েছে কিনা? আবার সে ৩৫ বছর পরে কি জেগে উঠবে? সে কি সত্যি সত্যি মুক্তি পেয়েছে?